बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, বিবাহ এবং প্রবাদী শাখার চিফ ইনচার্জ স্যারগণ, আমার সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যারা আমাদের অনলাইন ক্লাস দেখছেন সবাইকে স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঈদ যেহেতু শেষ, এখন তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, পড়াশোনার মধ্যে ফিরে আসতে হবে। আশা করি সবাই বাসায় পড়াশোনা করছো এবং মনোযোগ দিয়ে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো। আজকে তোমাদেরকে আমি নবম পাঠ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নবম পাঠ আমাদের দেশ তোমাদেরকে আজকে আমি পড়াবো। সবসময়ের মতো আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি সুলতানা রাজিয়া, আহমেদ বাওয়ানী একাডেমির সহকারী শিক্ষক। আজকে যারা অভিভাবকরা যারা আমাদের অনলাইন ক্লাস দেখছেন, অনলাইন ক্লাসটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেন যেন অন্যান্যরাও দেখতে পায়। বিশেষ করে যারা নার্সারি থেকে 7 পর্যন্ত আছে স্টুডেন্টরা কিন্তু ফেসবুকেই চালায় না, তাদের গার্ডিয়ানরাই সাধারণত অনলাইন ক্লাসগুলো দেখে থাকেন। এর জন্য গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলছি, আমাদের লাইভ ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর নোটিফিকেশনে অন করে রাখবেন। যখনই আমরা লাইভে আসব, যার যে ক্লাস সেই ক্লাসগুলো একটু দেখে নেবেন এবং বাচ্চাদেরকে সেই ব্যাপারে পড়াশোনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন যে যেন তারা সেই পড়াগুলো কমপ্লিট করে। আচ্ছা, আজকে তোমাদেরকে যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে নবম পাঠ আমাদের দেশ। আমাদের দেশের বর্ণনা দিয়েও শেষ করা যাবে না, এত সুন্দর আমাদের দেশ। চারপাশে সবুজ শ্যামল, এত সুন্দর দেশ, নদী মাতৃক দেশ। চারপাশে গ্রামে গেলে দেখা যায় নদী আর নদী। কি সুন্দর আমাদের দেশের পরিবেশ, তাই না? আমরা আমাদের দেশকে কিন্তু খুব ভালোবাসি। আমরা সবাই আমাদের দেশকে আমরা খুব ভালোবাসি। তো আজকে এই দেশ নিয়ে আমরা কিছু তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা এখনো হয়তো বা জানো না বা অনেকেই জানো। তারপর আমরা একটু নতুন করে তোমাদেরকে আবার একটু ডিটেলসে বলবো। আমাদের দেশের নাম কি বলো তো? সবাই জানো, বাংলাদেশ, তাই না? এর সরকারি নাম কি কেউ বলতে পারবে? তোমরা একটু শুনে ভাববা, সরকারি নাম এটা কি? সরকারি নামটা হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, ঠিক আছে? 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের আয়তন কত বলো তো? 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক আছে? কয়টি বিভাগ রয়েছে বলতে পারো? 8টি বিভাগ রয়েছে। বিভাগগুলো কি কি বলো তো? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, তারপর রংপুর ও ময়মনসিংহ, তাই না? তোমাদের এখানে মানে অনেকেরই তোমাদের গ্রামের বাড়ি, তাই না? এখানে এই জায়গাগুলোতে অনেকেই থাকো, কেউ চট্টগ্রামের আছো, রাজশাহীর আছো, কেউ ঢাকার। তো যাই হোক, আয়তনের সবচেয়ে বড় হচ্ছে কি কোনটা, কোন জেলা বলো তো? চট্টগ্রাম। সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। আর সবচেয়ে ছোট বিভাগ কোনটি বলো তো? ময়মনসিংহ। বাংলাদেশে 8টি বিভাগের মধ্যে রয়েছে 64টি জেলা। এই প্রতিটি জেলায় একটি করে জেলা শহর রয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কিন্তু তোমরা সবাই জানো। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তাই না? আমাদের ঢাকার পাশে কিন্তু আমরা বুড়িগঙ্গা নদী দেখতে পাই। অনেকেই কিন্তু বুড়িগঙ্গা নদীর মধ্যে নৌকা ভ্রমণ যায়, নৌকাতে ঘুরতে যাও, তাই না? অনেকেই করে থাকো এটা। ঢাকা সবচেয়ে প্রাচীন ও বড় শহর, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক নদী রয়েছে, তাই না? এর জন্য কিন্তু নদী মাতৃক দেশ বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশের প্রধান নদীগুলোর নাম কি তোমরা কি জানো? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি। বাংলাদেশের জমি কিন্তু খুব উর্বর। এই উর্বর বলে এখানে কিন্তু অনেক ফসল জন্মে। এই ফসলগুলোর নাম কি তোমরা জানো? এখানে ফসলগুলো হচ্ছে কি ধান, পাট, আখ, চা, ডাল, আলু ইত্যাদি, ঠিক আছে? সুন্দরবন, আমাদের দেশে কিন্তু রয়েছে সুন্দরবন, একটা বৃহত্তম ম্যানগ্রোভ বন, ঠিক আছে? এখানে কিন্তু রয়েছে অনেক কিছুই রয়েছে বনের ভিতরে। রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কুমির আছে, বিভিন্ন ধরনের গাছ, সুন্দরী, গেওয়া, এই ধরনের গোলপাতা গাছ, এগুলো রয়েছে সুন্দরবনে। তারপর আমাদের দেশে কিন্তু অনেক পাহাড় পর্বত রয়েছে। বলো তো পাহাড় কোথায়? দেশ নিয়ে আলোচনা করলাম, তোমরা আরও ডিটেলস আরও সুন্দর করে তোমাদের বইটা পড়ে নিবে, ঠিক আছে? নবম পাঠ, সেটা তোমরা বাসায় ভালো করে সবাই রিডিং করবে। আজকে আমি তোমাদেরকে এই পাঠ থেকে তোমাদেরকে শূন্যস্থান, সঠিক উত্তর দিব। তোমরা সেগুলো তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিবে, ঠিক আছে?
তো আমি এবার বোর্ডে চলে যাচ্ছি তোমাদেরকে শূন্যস্থান লিখে দেওয়ার জন্য। বরাবরের মতো আবারও কি তোমাদেরকে বলতে হবে, শূন্যস্থান মানে কি একটা বাক্য দেওয়া থাকবে, সে বাক্যের পাশে একটা স্থান দেওয়া থাকবে, খালি স্থান, সেখানে তোমাদেরকে সঠিক শব্দটা বসিয়ে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেটি হচ্ছে কি শূন্যস্থান, একটা খালি জায়গা দেওয়া থাকবে, সেটাকে বলা হচ্ছে শূন্য স্থান, মানে খালি জায়গা। ঠিক আছে, বরাবরের মতো আবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। আচ্ছা চলো এবার আমি তাহলে লেখায় চলে যাই। শূন্যস্থানগুলো তোমাদের বইতেই আছে, আমি বই থেকেই তোমাদের শূন্যস্থানগুলো ক নাম্বার দিয়ে লিখছি, বাংলাদেশ বাংলাদেশ ড্যাশ মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। আচ্ছা দেখো এখানে আমি লিখেছি বাংলাদেশ ড্যাশ মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। বলো তো এখানে কি হবে, কিসের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে। এখানে কি লিখতে হবে শূন্যস্থানে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা শূন্যস্থান যখন করবে তখন তোমাদেরকে পুরো লাইন তুলে শূন্যস্থানে সঠিক শব্দটি বসাতে হবে। এভাবে করে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। খ নাম্বার আমি লিখছি, বাংলাদেশের দক্ষিণে বলতো কি আমরা পড়লাম, কি পড়েছিলাম? বাংলাদেশের দক্ষিণে কি হবে? বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। তোমরা কিন্তু শূন্যস্থানে দাড়ি দিয়ে দিবা, ঠিক আছে? যেভাবে কোশ্চেনে লেখা থাকবে সেভাবেই লিখবে, কারণ এটা পুরো একটা সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, তারপর একটা দাড়ি দিতে হবে। গ নাম্বার লিখছি, বাংলাদেশের মাটি বেশ ড্যাশ। কি হবে বলো তো? বাংলাদেশের মাটি কি হবে? উর্বর। বাংলাদেশের মাটি বেশ উর্বর। আচ্ছা, ঘ নাম্বার লিখছি, বাংলাদেশের রাষ্ট্রভাষা বলো তো কি? এটা কিন্তু তোমরা সবাই জানো, বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? সবাই জানো এটা তোমরা, বাংলা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তারপরেরটা দেখো লিখছি, ঢাকা ড্যাশ নদীর তীরে অবস্থিত। নদীর তীরে অবস্থিত। কি হবে বলো তো? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো চ নাম্বার লিখছি সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ড্যাশ বন। ড্যাশ বন বলো তো, আমি এটা পড়িয়েছিলাম না তোমাদেরকে যখন বুঝালাম, তখন কি বলেছিলাম? ম্যানগ্রোভ। ছ নাম্বার, বাংলাদেশ ও ভারতের অনেক নদী। 6 নাম্বার লিখছি বাংলাদেশ ও ভারতের অনেক নদী ড্যাশ পতিত হয়েছে। ড্যাশ পতিত হয়েছে। কি হবে বলো তো? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, এখন তোমাদেরকে শূন্যস্থানগুলো দিয়েছে, আমি একটু একবার তোমাদেরকে এগুলো আরেক পড়িয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের প্রশ্নে এরকম থাকবে, শূন্যস্থান পূরণ করো বা সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা দেখো, ক নাম্বার লিখেছি বাংলাদেশ ড্যাশ মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। খ নাম্বার লিখেছি বাংলাদেশের দক্ষিণে কি হবে? বঙ্গোপসাগর। গ নাম্বার, বাংলাদেশের মাটি বেশ উর্বর। ঘ, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। উম নাম্বার, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। চ, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ছ, বাংলাদেশ ও ভারতের অনেক নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো তোমাদের শূন্যস্থান এই পর্যন্তই। আশা করি সবাই তোমরা দেখেছো এবং খাতায় তুলে ফেলেছো। এখন আমি এটা মুছে তোমাদেরকে সঠিক উত্তর লিখে দিব। আচ্ছা, এখন তোমাদেরকে সঠিক উত্তর বোর্ডে আমি তুলে দিব। যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো আমি তোমাদের উত্তর সহ বোর্ডে লিখে দিচ্ছি। সঠিক উত্তরটি লিখো। আচ্ছা, 1 নাম্বার দিয়ে আছে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? ক
নাম্বার দিয়ে লিখছি ইউরোপ, ক নাম্বার দিয়ে লিখছি ইউরোপ, খ নাম্বার দিয়ে লিখছি আফ্রিকা, আফ্রিকা, গ নাম্বার দিয়ে এশিয়া। আচ্ছা এখন দেখো বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? আমি এখানে 3টা প্রশ্ন লেখা আছে, ইউরোপ, আফ্রিকা, এশিয়া। এখন এগুলো তোমাদের খাতায় কিভাবে উত্তর লিখবা? শুধু যেটা উত্তর হবে সেটাই তোমরা লিখবা, পুরো প্রশ্ন তোলার কোনো দরকার নেই। উত্তর লিখবে এভাবে করে, উত্তর 1 নাম্বার দিয়ে নিতে পারো, যেহেতু এটা 1 নাম্বারের প্রশ্ন। আমাদের কোনটা হবে? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। তাহলে তার পাশে গ নাম্বার দিব, ঠিক আছে? গ নাম্বার দিয়ে আমরা এশিয়াটা লিখে দিব, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু লিখতে হবে না। এখানে কোনো দাড়ি দিবা না, কারণ এটা কোনো বাক্য না, যেহেতু একটা শব্দ। এশিয়ার লিখবে আর এভাবে করে নাম্বারটা দিয়ে নিবা। এখন আমি 2 নাম্বারটা লিখছি, বাংলাদেশের দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে ক নাম্বার দিয়ে আছে ভারত, খ নাম্বার দিয়ে আছে মিয়ানমার, গ নাম্বার দিয়ে লেখা আছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। আচ্ছা দেখো, বাংলাদেশের দক্ষিণে আমরা পড়েছিলাম, বাংলাদেশের দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। ঠিক আগেটার মতো এভাবে করে লিখবে। হ্যাঁ, প্রথমে এভাবে দিতে পারো উত্তর 2 বা 2 এর উত্তর লিখে গ নাম্বার দিতে পারো, যেভাবে খুশি লিখে বঙ্গোপসাগর লিখে দিবা, বঙ্গোপসাগর, ও সাগর, ঠিক আছে? তারপরে আমি 3 নাম্বার লিখছি। 3 নাম্বারে দেখো কি আছে, বাংলাদেশে কয়টি বিভাগ আছে? বাংলাদেশে কয়টি বিভাগ আছে? আচ্ছা দেখো, এখানে প্রশ্নগুলো লিখে দিচ্ছি। 5টি, 8টি, 5টি, 8টি, 64টি, 64টি। আচ্ছা বিভাগ কয়টি বলো? উত্তর কোনটা হবে? 8টি। তাহলে আমরা কি লিখব? 3 এর এভাবে দিয়ে খ দিয়ে কি লিখব? 8টি, ঠিক আছে? এভাবে করে আমাদের লিখতে হবে। আচ্ছা 8টি। এখন আমি 4 নাম্বার লিখছি। 4 নাম্বারের প্রশ্নটা হচ্ছে, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা কোন নদীর তীরে, কোন নদীর তীরে অবস্থিত? ক নাম্বার দিয়ে লেখা আছে পদ্মা, খ মেঘনা, আর গ আছে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা, ঠিক আছে? তাহলে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বলো তো? কোনটা হবে? পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা। তাহলে আমরা জানি বুড়িগঙ্গা হবে। আমাদের উত্তর লিখতে হবে যেভাবে খুশি, তোমরা এটা আগে দিতে পারো, পরে দিতে পারো, ওখানে গ নাম্বারটা দিয়ে নিবা, দিয়ে এভাবে দাগ দিয়ে এরকম করে উত্তরটা লিখে ফেলবা, বুড়িগঙ্গা। উত্তর হবে বুড়িগঙ্গা। আচ্ছা আমি 5 নাম্বার লেখার জন্য 1 নাম্বারটা মুছে ফেলছি। আমি এটা মুছে ওটা লিখে দিব।
5 নাম্বার প্রশ্নটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? কোথায় বাস করে? ক নাম্বার দেওয়া আছে সুন্দরবনে, ক নাম্বার দেওয়া আছে সুন্দরবনে, খ লিখে দিলাম শালবনে, শালবনে, গ লিখে দিলাম পাহাড়ি বনভূমিতে, পাহাড়ি বনভূমিতে। বলতো রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জানি কোথায় বাস করে? সুন্দরবনে। তাহলে এটার উত্তর হবে সুন্দরবনে, উত্তর হবে সুন্দরবনে। সুন্দরবনে। আচ্ছা, তাহলে আমি সঠিক উত্তরগুলো তোমাদেরকে একবার করে পড়িয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ভারত, বাংলাদেশে দক্ষিণে কোনটা হবে? ক নাম্বার ভারত, খ মিয়ানমার, গ বঙ্গোপসাগর। তাহলে এটা কি হবে? বঙ্গোপসাগর। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে কয়টি বিভাগ আছে? 5টি, 8টি, 64টি। কয়টি হবে বলো তো? 8টি। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা। এটার উত্তর হবে কি? বুড়িগঙ্গা। 5 নাম্বার লিখেছি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? সুন্দরবনে, শালবনে, পাহাড়ি বনভূমিতে। এটার উত্তর হবে কি? সুন্দরবনে। আজকে আমি বোর্ডে তোমাদেরকে সুন্দর করে এই অধ্যায়ের শূন্যস্থান আর সঠিক উত্তর তুলে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে পড়বে আর খাতায় বারবার লিখবে। আর আরেকটা কথা বলি, তোমরা এই ভাষায় এগুলো ভালো করে রিডিং পড়বে। আমি গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলছি, আপনারা বাচ্চাদেরকে রিডিং পড়াবেন এবং হাতের লেখার প্রতি জোর দিবেন, কারণ রিডিং না পড়লে ওরা কিন্তু পড়ায় উচ্চারণে ঠিক হবে না। এর জন্য আপনাদেরকে রিডিংগুলো পড়াতে হবে। যখন আমি যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়টা আপনাদের গুরুত্ব সহকারে ওদেরকে রিডিং পড়াবেন। তারপর বোর্ডে আমার যেগুলো আমরা তুলে দিব সেগুলো আপনারা নিজেরা খাতায় তুলে তাদেরকে সেগুলো মুখস্থ করাবেন। কিন্তু তাদেরকে রিডিং আর হাতের লেখার দায়িত্বটা কিন্তু এখন আপনাদের হাতে, এখন আপনাদের পড়াতে হবে। যেহেতু তারা স্কুল আসছে না, এখন এগুলো আপনাদেরকেই দেখতে হবে। আর প্রতিদিন স্টুডেন্টদের পড়ার মধ্যে রাখবেন। ওদের পড়ার মধ্যে না রাখলে ওরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে, হাতের লেখা স্লো হয়ে যাবে, আর পড়াগুলো রিডিং ভালো করে পড়তে পারবে না। এগুলোর প্রতি একটু আপনারা যত্নশীল হবেন। আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে নতুন একটি অধ্যায়, নতুন একটি পড়া নিয়ে তোমাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম।